সংগঠিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ, সরকার এবং পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই সম্পর্কিত বিষয়ে আমাদের প্রদেশের বক্তব্য আমরা একটা প্রেস নোট তৈরি করেছি, অল্প সময়ের মধ্যেই এটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এ থেকে আপনারা বিস্তারিতভাবে আমাদের এই বিষয়গুলি সম্পর্কে ব্যাখ্যা অবগত হওয়ার সুযোগ পাবেন। আমার মনে হচ্ছে যে বর্তমানে 8 বছরে ত্রিপুরা অনেকটা, যে এক সময় আপনাদের সকলেরই হয়তো স্মরণ আছে, দেশের এক প্রান্তে চম্বল বলে একটা জায়গা আছে, সেখানে দস্যু সর্দাররা মাঝে মধ্যেই সেখানে কর্মরত পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের তারা হুমকি প্রদর্শন করত, এটা করতে হবে ওটা করতে হবে, আর যদি অমান্য করত তাহলে নানাভাবে অপদস্থের সাথে সাথে প্রাণও কেড়ে নিত। ত্রিপুরার অবস্থাটা অনেকটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে। সব ঘটনা বলবো না, আপনারা জেনে গেছেন, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে 18 তারিখ রাত্রি 10টায় আমাদের বিধানসভা বলতেই হবে, যেহেতু সাংবিধানিক পদে আছেন, মাননীয় শব্দটা ব্যবহার করতেই হবে, মাননীয় বিধায়ক তপজ্জল নাকি নাম, উনি অনেক সংবিধান লঙ্ঘন সহ নানা অপরাধে যুক্ত, বিধানসভায় এগুলি স্বীকৃতি পেয়েছে। ওনার সঙ্গী যিনি ওই এমএলএ সহ গত এডিসি নির্বাচনের দিন সেখানে একটা ভোট কেন্দ্রে বোমা, পিস্তল ইত্যাদি নিয়ে হামলা সংঘটিত করে, এ নিয়ে এফআইআর তার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়। সেই আসামি থানায় গিয়েছে রাত্রি 10টায় থানার আধিকারিকের সাথে, ওসির সাথে দেখা করতে। ওসি সাহেব সাংবিধানের দায়িত্ব মোতাবেক ওনার কর্তব্য রক্ষার প্রশ্নে উনি দেখা করেননি, ফিরিয়ে দিয়েছে। এটাই নাকি ওসির অপরাধ। প্রায় রাত্রি 12টায় কিভাবে ওসিকে গালিগালাজ করেছে এগুলি বলে সময় নষ্ট করতে চাই না। আপনারা দেশবাসী এবং এমনকি জানা গেছে যে বহির্দেশেও এটা বহুলভাবে প্রচারিত হয়ে গেছে, আমাদের বক্সনগর বিধানসভার কলম চোরার ঘটনা। এর পরদিন আমরা দেখলাম শাসক বিজেপির প্রধান নেতারা সংবাদ সম্মেলন করে বলেছে ঘটনার নিন্দা জানানোর চাইতেও তদন্ত করা হবে বেশি করে বলেছে, এবং এর যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা অপেক্ষা করেছিলাম 5 দিন, আজকে নিয়ে 5 দিন হচ্ছে। আমাদের মাননীয় সভাপতি উনি পরদিনই এটা নিন্দা এবং আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে, করতে চাইছে। তার জন্য আগামী 28-এ যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, তিপ্রা মাথাকে দায়িত্ব দিয়েছে অমিত শাহ, এমন ভাবে বিভাজন তৈরি করো যাতে 28টা আসনে কোন রকম ভাবে আর কেউ কোন রকম দাগ বসাতে না পারে, এমন অবস্থা তৈরি করো শাসক জোটের হয়ে। আর চেষ্টা করবে, বাকি চেষ্টাটা করবে বাঙালি তাস খেলে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এডিসি নির্বাচনের সময় খেলা শুরু করেছেন, এই খেলে অন্তত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায় কিনা, এই লক্ষ্যে এই সমস্ত কিছু হচ্ছে। তাই আমরা যেটা বলতে চাই
যে বিজেপির কাছে বিশেষ করে আদিবাসীরা তারা নিরাপদ নয়। মথা, রুটি রুজি, চাকরি, পানীয় জল, তারপর উন্নয়ন, এই সমস্ত কিছু যে লুটে নিচ্ছে, অর্থ লুটে নিচ্ছে, এই সব কিছুকে আড়াল করা। 5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে এডিসিতে ক্ষমতাসীন হয়েছিল, এদের কথাই হয়েছে, লুটপাট সংগঠিত হয়েছে। এই সমস্ত কিছুকে আড়াল করে জাতিগত বিভাজন তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যেই এখনো মারামারি, কাটাকাটি সমস্ত কিছু হচ্ছে। সুরক্ষা মানিক শাহ সরকার আদিবাসী বিজেপি সমর্থকদের সুরক্ষা ইচ্ছে করেই দেবে না, যে দিতে পারবে না। হাত পা বাঁধা আছে দিল্লিতে, যেভাবে নির্দেশ দেয় সেভাবে তাদের চলতে হয়, সেভাবেই চলবে। ফলে নিজেদেরকে যদি রক্ষা করতে হয়, যদি নিজেদের সম্মান, পরিবার পরিজন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে তাদের কাছেও বলবো, বিবেচনা করুন, সিদ্ধান্ত নিন কোন পক্ষে থাকবেন। ধ্বংসের পক্ষে না যারা রাজ্যকে রক্ষা করতে চায়, মানুষকে রক্ষা করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, দেশের সম্মান রক্ষা করতে চায়, সেই পক্ষ অবলম্বন করবেন। সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আর ছলনায় কতকাল ভুলে থাকবেন, এই কথা কয়টি বলে আমার কথা শেষ করছে। আমার সাথে